poems in 2 volumes। ঠিক আছে। আচ্ছা, এই যে বলছে composed upon Westminster Bridge September 3, 1802। তারা অনলাইন আছে, শুনতে পাচ্ছ কিনা একটু বলো তো বাবা। হ্যাঁ একদম স্যার শোনা যাচ্ছে। ওকে 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 ওকে, ঠিক আছে। আচ্ছা, কবিতাটা বলছে composed upon Westminster Bridge। ঠিক আছে, কম্পোজ মানে কি, লেখা হয়েছে। কিসের ওপর লেখা হয়েছে? ওয়েস্টমিনস্টার ব্রিজের ওপর লেখা হয়েছে। কবে? সেপ্টেম্বর 3, 1802। আচ্ছা, এই ডেটটা কি ঠিক, মানে আমরা যেটা মনে করছি এই দিনকে কবিতাটা লেখা হয়েছে? কবিতাটা লেখা হয়েছে এই দিনেই, কবিতাটা কম্পোজ করা হয়েছে এই দিনেই, 3 সেপ্টেম্বর 1802। অ্যাকচুয়ালি ওয়ার্ডসওয়ার্থ এই সিনটা যেটা গোড়া ডিসক্রাইব করছে, সিনটা দেখেছিল হচ্ছে 31 জুলাই। ঠিক আছে, 31 জুলাই 1802 সালে, নাকি রূপসা? হুম। আচ্ছা, কখন টাইম? 5:30 থেকে 6টার মধ্যে, তাই তো? সকাল 5:30 থেকে, সরি পিএম কেন লিখছি আমি, 5:30 থেকে 6টার মধ্যে। আচ্ছা, এই কথাটা কে বলেছে আমাদের? ডরথি ওয়ার্ডসওয়ার্থ তার জার্নালে এই কথাটা বলেছিল। ক্লিয়ার না, ক্লিয়ার না দূর? কি বলছেন, মাথার উপর দিয়ে যাচ্ছে। রাইম স্কিম কি বলেছিলাম কবিতাটার? এবিবিএ এবিবিএ সিডি সিডি সিডি। ঠিক আছে। আচ্ছা, মিটার কি? আয়াম্বিক পেন্টামিটার, তাই তো? গুড। আব্বা আব্বা সিডি সিডি সিডি। আচ্ছা, কোন সনেট ফর্মে লেখা হয়েছে? পেট্রার্কান সনেট ফর্ম। পেট্রার্কান সনেট কটা স্ট্যান্জায় ডিভাইড করা থাকে? দুটো, অক্টেভ আর সেস্টেট। অক্টেভকে বাংলায় বলে অষ্টক, আর সেস্টেটকে বাংলায় বলে কি, পড়েছিস মাধ্যমিকে, বল? অষ্টক আর ষষ্ঠক। না 8 লাইন আর 6 লাইন, টোটাল 14খানা লাইন থাকে। ঠিক আছে, 14 লাইন, এটা ডিভাইড করা হচ্ছে 8 + 6, এন অক্টেভ আর এটা সেস্টেট। অক্টেভে আমরা কি পাই? এবিবিএ এবিবি, আর সেস্টেটে সিডি সিডি সিডি। এবার অক্টেভে জেনারেলি কি হয়, কোয়েশ্চেন রাইজ হয়, আর না হলে কোনো একটা কি বলবো ডাউট ক্রিয়েট হয় বা কোনো প্রবলেম জেনারেট হয়, আর সেস্টেটে গিয়ে তার সলিউশন পাই। ক্লিয়ার? এই কবিতাটাও আলাদা কিছু নয়। এবার যারা আগের দিন করনি ক্লাস, এটা অন্তত শুনে রাখো, রাইম স্কিমটা কি জিনিস। শুধু আব্বা 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 সিডি 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 লিখে নিলাম, বুঝতে পারলাম না। দেখো এখানে ফার্স্ট লাইনটা কিসে শেষ হচ্ছে বলো তো? ফেয়ার, তাই তো? ফার্স্ট লাইনটা কিসে শেষ হচ্ছে? ফেয়ারে শেষ হচ্ছে। আচ্ছা দেখো তো, ফেয়ারের সঙ্গে উচ্চারণগতভাবে এই কবিতাটার প্রতিটা লাইনের মধ্যে শেষ কোন শব্দ মিল আছে? ফেয়ারের সঙ্গে ওয়ের মিলছে, ওয়েরের সঙ্গে দেখো বের মিলছে। ঠিক আছে, আর কিছু মিলছে? আর এয়ার মিলছে না। তাহলে দেখো আর কিছু মিলছে নাকি, দেখো তো, আর কিছু মিলছে না। তাহলে এই রাইম স্কিমটা মানে এই ছন্দটার আমি নাম দিলাম এ। তাহলে এটাও যদি এ হয় তাহলে এটাও এ, এটাও এ, এটাও এ। তাহলে এ হয়ে গেল যখন, এবার কি নাম দেব? কোন লাইনটা দেব? দ্বিতীয় লাইনটা। তাহলে পাস বাই। ঠিক আছে, এর সঙ্গে দেখো ম্যাজিস্ট্রি মিলছে, তার সঙ্গে লাই মিলছে, আর কি মিলছে? স্কাই মিলছে। তাহলে প্রথম 8টা লাইন দেখো হয়ে গেল। কি হচ্ছে রাইম স্কিমটা? আব্বা আব্বা। এইভাবে পড়ে মনে রাখবে, নালে ঘ্যাচাং ফু। হলো। এবার ওটা রাইম ম্যাচ করানোর জন্য ম্যাজিস্ট্রাই মেবি উচ্চারণটা ওটা করা যাবে। পোয়েটিক ইউজে অনেক কিছু চেঞ্জেস হয়। দেখো যেমন নেভারটা, দেখো এখানে এন ই অ্যাপোস্ট্রফি ই আর আছে লাস্ট থেকে 4 নম্বর লাইনটা দেখো, তাই না? নেয়ার। যেগুলো পোয়েটিক ইউজ অনেক কিছু চেঞ্জেস থাকে। আচ্ছা, তারপর দেখো এ আর বি হয়ে গেল, তারপর কি? সি। তাহলে স্টিপটা সি, ডিপটাও সি, স্লিপটাও সি।
বাকি পড়ে রইলো হিল, উইল, স্টিল। তাহলে এগুলো ডি, ডি আর ডি। তাহলে এ বি বি এ, এ বি বি এ, সিডি, সিডি, সিডি। বুঝতে পারলাম কি করে হলো? এরকম আরো কয়েকটা জিনিস আগের ক্লাসে অনেক কিছু বলে দিয়েছি। বলছে আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, তাই তো? প্রথম লাইন কি বলছে? আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। আগের দিন কবিতাটা পড়ানোর সময় কয়েকটা ফিগার অফ স্পিচের নাম বলেছিলাম। কি কি বলেছিলাম রূপসা? পেট্রার্কান সনেটে কি কি রাইম স্কিম থাকে? এই সরি, রাইম স্কিম বলছি, সরি, ফিগার্স অফ স্পিচ। সিমিলি থাকে, মেটাফোর থাকে, হাইপারবোল থাকে, আর পার্সনিফিকেশন থাকে। এই চারটে ফিগার অফ স্পিচ মেনলি ডমিনেট করে। আরও থাকে অনেক কিছু, অ্যাসোনেন্স থাকে, তারপর তোমার অ্যালিটারেশন থাকে, আর অনেক কিছু থাকে, বাট এগুলো আমাদের দরকার নাই অতটা। ঠিক আছে, এগুলো কি বটে? বাক্যের অলংকার বুঝি, বাক্যের অলংকার। তো বাংলায় যখন বাক্যের অলংকার আছে, তো ইংরেজিতেও আছে নিশ্চয়ই। ঠিক আছে, এবার ফার্স্ট লাইনে দেখো কি বলছে, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। বলছে পৃথিবীর এর থেকে বেশি সুন্দর দৃশ্য আর কিছু দেখানোর মতো নাই। তাই কি হয়? ভদ্রলোক সকালবেলা 31 জুলাই 1802 সালে ভোরবেলা ওয়েস্টমিনস্টার ব্রিজের উপর দিয়ে আছে, লন্ডনে টেমস নদীর ওপরে ওয়েস্টমিনস্টার ব্রিজ রয়েছে। ঠিক আছে, তো সেই ওয়েস্টমিনস্টার ব্রিজের ওপর দিয়ে ভদ্রলোক যাচ্ছেন ঘোড়ার গাড়ি করে দিয়ে। সেই সময় যে সূর্যোদয় হচ্ছে এবং সেই সময় চারিপাশে যে সিনারিটা, ওটা দেখে উনি মুগ্ধ হয়ে গেছেন। দিয়ে গাড়ি থেকে নেমে এই মন্তব্যটা উনি করছেন, বলছে পৃথিবীর এর থেকে সুন্দর দেখানোর মতো দৃশ্য নাই। হতে পারে এটা? আমি বলতে পারি আমার কাশ্মীরের পাহাড় বেশি ভালো লাগে, হতেই পারে। কেউ বলতে পারে তার সমুদ্র ভালো লাগে, সমুদ্রের সূর্যোদয় বেশি ভালো লাগে, হতেই পারে। আপনি এই কথাটা বলুন যে আমার সব থেকে ভালো লেগেছে, তাহলে এই কথাটা উনি ডাইরেক্টলি বলছেন যে পৃথিবীর এর থেকে বেশি সুন্দর দৃশ্য দেখানোর কিছু নাই। এখানে সিম্পল একটা ফিগার অফ স্পিচ ইউজ করা হচ্ছে, যেটাকে আমরা বলবো হাইপারবোল। কি বলবো? হাইপারবোল। হাইপারবোল মানে হচ্ছে অতিরঞ্জনা করা। ঠিক আছে, হাইপারবোল হচ্ছে একটা ফিগার অফ স্পিচ যেটা অ্যাকচুয়ালি হচ্ছে অতিরঞ্জনা করা বা বাড়িয়ে চাড়িয়ে বলা। ওই আগের দিন কি একটা উদাহরণ দিয়ে বলছিলাম না, ওই কি একটা মেয়ের উদাহরণ দিয়ে বলেছিলাম গো। হ্যাঁ, বলে না তেরি ঝিল সি নীলি আঁখোं में डूब जाने को जी करता है। তো ঘোড়া ডিম প্রথম কথা ঝিল সি নীলি আঁখে হয় না ভাই। আর দ্বিতীয় কথা, মেয়েটার চোখে তো ডুববি, মেয়েটার চোখে একটা আঙুল ঢোকালে মেয়েটা কানা হয়ে যাবে, ওদের চোখে আমি গোটা ঢুকে যাবো। তাহলে এটা কি হয়? না, এটা কি অতিরঞ্জনা করা। এখানেও একটা এক্সাম্পল পেয়ে গেলাম হাইপার বলে, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। ক্লিয়ার? দিয়ে আবার বলছে ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই। ডাল মানে কি? ডাল অফ সোল মানে নিরস, মন মরা। ঠিক আছে, মনে জীবনে কোনো আনন্দ নাই, উচ্ছ্বাস নাই। তাহলে ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই, সেই লোকটা যেই দৃশ্যটা দেখে চুপচাপ পেরিয়ে চলে যাবে, মানে এখানে থমকাবে না, এখানে দাঁড়াবে না, এটাকে এনজয় করবে না, সে লোকটা কেমন হবে? হি উড বি ডাল অফ সোল, মন মরা, নিরস প্রকৃতির মানুষ। কি ভাই, প্রকৃতি বোঝে না, সাহিত্য বোঝে না, ছ্যাঃ, নিরস মানুষ। দু লাইনে এটা বললো। দেখো এখান থেকে আমাদের কিন্তু মাথার মধ্যে, আমি তোমাকে বললাম বলে তাই যে টেমস নদীর ওপরে একটা এরকম ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে, দিয়ে সব দৃশ্য দেখছে, এই দুটো লাইন পড়ে কি আমরা বুঝতে পারলাম? তাহলে একটা কোয়েশ্চেন রেজ হচ্ছে, পৃথিবীর এর থেকে সুন্দর দৃশ্য দেখানোর কিছু নাই। কি দৃশ্য ভাই, কি নিয়ে এত বাড়াবাড়ি বলছে? ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই, যে পেরিয়ে চুপি চুপি চলে যাবে, সে নিরস মানুষ, ওর থেকে নিরস মানুষ হয় না। ঠিক আছে, তাহলে এতক্ষণ সাসপেন্স ক্রিয়েট হচ্ছে যে কি এমন দৃশ্য বা কি এমন জিনিস যেটা এত মুগ্ধ করে দিয়েছে। তিতাবো বলছে আ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি। আ সাইট মানে একটা দৃশ্য, সো টাচিং মানে স্পর্শ করে যায়, মানে মন ছুঁয়ে যায়। ইন ইটস ম্যাজেস্টি, এই দৃশ্যটা নিজের ম্যাজেস্টিতে রয়েছে, মানে নিজের সর্বোচ্চ সর্বোত্তম পর্যায়ে রয়েছে, মানে এই জায়গাটা এর থেকে বেশি সুন্দর লাগতে পারে না, এটা বোঝাচ্ছে। আরো কিউরিওসিটি ক্রিয়েট হচ্ছে, ভাই বলুন বলুন কি বলতে চাইছেন বলুন। দিয়ে বলছে দিস সিটি নাও ডথ
লাইক আ গার্মেন্ট ওয়্যার। এই জায়গাটা মনে রাখবে তো। বলছে শহরটা যেন মনে হচ্ছে দ্য সিটি নাও ডথ লাইক আ গার্মেন্ট ওয়্যার। একটা পোশাকের মতো পরে নিয়েছে। গার্মেন্ট মানে কি? গার্মেন্ট শপ মানে কি? জামা কাপড়ের দোকান। ডথ মানে হচ্ছে ডাজ, ডাজ, ডি ও ই এস, ডাজ, ওল্ড ইংলিশ। ডথ মিন্স হচ্ছে ডাজ। ক্লিয়ার? দ্যাট মিন্স দিস সিটি নাও ওয়েয়ার্স লাইক এ গার্মেন্ট। কি গার্মেন্টের মতো পড়েছে? পোশাকের মতো কি পরে নিয়েছে শহরটা? দ্য বিউটি অফ দ্য মর্নিং। ঠিক আছে, বিউটি অফ দ্য মর্নিং। সকালে যে সৌন্দর্যটা, এই সকালে এই সৌন্দর্যটায় কি হয়েছে না, এই শহরটা পোশাকের মতো পরে নিয়েছে। এক্ষুনি পড়লাম তো পোশাকের মতো পরে নিয়েছে। তারপর আবার লাইনটা কি বলছে দেখো, সাইলেন্ট বেয়ার। বেয়ার মানে কি গো? নগ্ন। এই বলছে সকালটাকে জামার মতো পরে নিয়েছে, এই আবার বলছে শহরটা স্তব্ধ, নগ্ন। এই জায়গাটায় একটা জিনিস বলা যেতে পারে যে পোয়েট এতটাই বিউইল্ডার হয়ে গেছে জায়গাটা দেখে, সে খুঁজে পাচ্ছে না আমি কিভাবে এক্সপ্লেন করব। এক বলছে শহরটাকে মানে একদম সকালের সৌন্দর্যটাকে পোশাকের মতো পরে নিয়েছে, এক বলছে সাইলেন্ট রয়েছে, আবার বেয়ার রয়েছে, নগ্ন রয়েছে। সাইলেন্ট তো বুঝে গেলাম, বেয়ার রয়েছে, নগ্ন রয়েছে। তারপর কি বলছে? শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস লাই। শিপস মানে কি বাবা? জাহাজ। টাওয়ার্স মানে টাওয়ার্স। ঠিক আছে, এখানে টাওয়ার বলতে কি টাওয়ার? ওয়েস্টমিনস্টার দাঁড়িয়ে আছে, এটা কিন্তু মাথায় রাখবে। ওয়েস্টমিনস্টার দাঁড়িয়ে আছে, বোঝাচ্ছি আমি। আগে ডোমসটা বোঝাই, দেন টাওয়ার্সটা বোঝাচ্ছি। ডোম মানে জানো? গম্বুজ। যা বলো গম্বুজ মানে বোঝো না? মন্দিরের ওপরে দেখবে এরকম বড় ঢিপির মতো এরকম জিনিস থাকে একটা, মসজিদেও থাকে, ওটাকে বলা হয় গম্বুজ, ইংলিশে বলে ডোম। ঠিক আছে, তাহলে এখানে গম্বুজ কেন এলো আর টাওয়ার্স কেন এলো? টাওয়ার্স অ্যাকচুয়ালি হচ্ছে বেলফ্রাই টাওয়ারের কথা এখানে বলা হচ্ছে। ওই মেয়েটা চার্চের কাছে বাড়ি, তাই তো? সকালবেলায় আর সন্ধ্যেবেলায় চার্চের ঘন্টা শোনা যায়। এক্স্যাক্টলি, চার্চে থাকে ওটা। হ্যাঁ হ্যাঁ, তো ওই টাওয়ারগুলোকে বলা হয় বেলফ্রাই টাওয়ার। বুঝতে পারলাম? কি বলে ওগুলোকে? বেলফ্রাই টাওয়ার। তো টাওয়ারের কথা বলা হচ্ছে। আর ডোমস, ডোম মানে কি বলছে এখানে? গম্বুজ। তো কোনটা চার্চের এখানে গম্বুজ আর বেলফ্রাই টাওয়ারের কথা বলা হচ্ছে। কোয়েশ্চেন আসবে কোন চার্চের কথা বলা হচ্ছে। চার্চটার নাম হচ্ছে সেন্ট পলস ক্যাথিড্রাল। কোথায় রয়েছে? লন্ডনের ওয়েস্টমিনস্টারে রয়েছে চার্চটা। ক্লিয়ার? 4 5 লাইন 6 লাইন পড়লাম, মাধ্যমিকের থেকে ফ্লেভার আলাদা পাচ্ছি। বুঝতে পারলাম ডোমস আর টাওয়ার্স কি কোন চার্চের বলা হচ্ছে। থিয়েটার্স, থিয়েটার তো জানো। অ্যান্ড টেম্পলস লাই, এবং উপাসনা গৃহগুলি আরো যে সমস্ত রয়েছে সে সমস্তগুলি লাই পড়ে রয়েছে। ওপেন আনটু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই। ওপেন আনটু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই মানে ওপেন আনটু দ্য হরাইজন। হরাইজন মানে বুঝি দিগন্ত। এবার প্লিজ কেউ এটা বলিস আমি দিগন্ত বুঝি না, যেখানে আকাশ আর মাটি মিশে যায়। খুব ছোট হবে, আকাশ আর মাটি মিশে যায়, যতদূর পর্যন্ত আমার চোখ যাচ্ছে দেখছি সেখানে আকাশ আর মাটি মিশে গেছে, সেটা হচ্ছে দিগন্ত। তো ওপেন আনটু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই। তো এই শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার, টেম্পল এগুলো পড়ে রয়েছে কিরকম ভাবে পড়ে রয়েছে না, ওপেন আনটু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই। ঠিক আছে, আকাশ আর মাটি যেখানে মিশে আছে ততদূর পর্যন্ত এগুলো বিস্তৃত রয়েছে, মানে সব দেখা যাচ্ছে। কেন দেখা যাচ্ছে সেটাও বলছে দেখো। অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন স্মোকলেস এয়ার। সমস্ত কিছু ব্রাইট, উজ্জ্বল, গ্লিটারিং, ঝলমল ঝলমল করছে। গ্লিটার আমরা জানি না, গ্লিটার গ্লিটার ইউজ করি। ইন দ্য স্মোকলেস এয়ার, সমস্ত কিছু কিসে ঝকমক করছে? স্মোকলেস এয়ারে। আচ্ছা এয়ারটা কেন স্মোকলেস বাবা? কেন স্পেসিফিক্যালি এই টাইমটারই কথা বলছে? ভোরবেলা কোনো কলকারখানা চলেনি, জাহাজ চলছে না, কোনো কিছুর ধোঁয়া নাই,
মানে ইনফ্যাক্ট মানুষজনেরও ধরো ঘরেও রান্না বান্না হচ্ছে না যে উনুনেরও ধোঁয়া বেরোবে। বুঝতে পারলাম? এবার এই অবধি আমাদের 8টা লাইন পড়া হয়ে গেল। দেখো শুধু বর্ণনাটাই করে গেল, আলটিমেটলি কি জিনিস ক্লিয়ার এখনো পর্যন্ত আমাদের কাছে হলো না। 8টা লাইনে কি আমাদের কাছে একটা কনফিউশন, একটা ডাউট ক্রিয়েট হয়েছে। সলিউশন, কনক্লুশন কিচ্ছু পাইছি না। বুঝলাম না বলো, মাথায় ঢুকেছে? আচ্ছা, তারপর বলছে কি, নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ। সূর্য কোনোদিন এত সুন্দরভাবে, স্টিপ মানে কি এখানে, স্টিপ মানে তির্যক বোঝায়, মানে এত সুন্দরভাবে তির্যক আলো দেয়নি। গরডিম বলুন আপনি আগে কোনোদিন সকালবেলা উঠে দেখেননি? হ্যাঁ হ্যাঁ, বলছি সূর্য কোনোদিন এভাবে আলো দেয়নি সোজা, ভাই প্রতিদিন দেয়, আপনি ঘুম ঘুম ভাঙেন আপনার, আপনি দেখেন না সেটা আলাদা ব্যাপার। সূর্য প্রতিদিন একইভাবে আলো দেয়। ওই নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ, তাহলে এটাও তো এক্সাজারেশন, এটাও তো হাইপারবোল, তাই তো? এটাও হাইপারবোল। সূর্য কোনোদিন এত সুন্দরভাবে তির্যক আলো দেয়নি। তো দেখো এখান থেকে আস্তে আস্তে ডাউট ক্লিয়ার হচ্ছে, তাহলে কেন ব্রাইট রয়েছে, কেন গ্লিটারিং রয়েছে, কেন আমার এত সুন্দর লাগছে, এখান থেকে ডাউট সলভ হতে স্টার্ট হয়েছে। তাহলে এটা কি আমার সেস্টেট আরম্ভ হয়েছে, তাই তো? এটা সেস্টেট আরম্ভ হয়েছে। ইন ইজ ফার্স্ট স্প্লেন্ডার। স্প্লেন্ডার কি গো স্যার? গাড়ি। স্প্লেন্ডার বাইক। স্প্লেন্ডার কি? স্প্লেন্ডার মানে কি? স্প্লেন্ডার মানে দীপ্তি, তাই তো? ইন ইজ ফার্স্ট স্প্লেন্ডার, ভ্যালি, রক অর হিল। ভ্যালি মানে উপত্যকা, রক মিনস এখানে দুটো মিনিং হতে পারে, মানে ওই চট্টান বোঝায় না, তো এটাকে বোঝাতে পারে, আর না হলে রকরিও বোঝাতে পারে। রকরি আইডিয়া আছে? রকরি দেখেননি? দাঁড়ান আমি দেখাচ্ছি। আচ্ছা এটাকে রকরি বলে, বুঝতে পারছি। বা সিম্পলি যেগুলোকে রক গার্ডেন বলে, এগুলো হচ্ছে রকরি। দেখেছি সবই, জানতাম না নাকি এটাকে রকরি বলে। বুড়ো বয়সে একটা ঘর বানানোর শখ আছে গ্রামে, এইরকম টাইপের জিনিসগুলো সব ভর্তি থাকবে শহর থেকে দূরে। তাহলে এই লাইনটা আমরা বলতে পারি এক্সাজারেশন। নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ। সূর্য কোনোদিন এইভাবে এত সুন্দরভাবে তির্যক আলো দেয়নি, তাহলে এটাকে হাইপারবোল বলতে পারি তো নাকি? বলা যাবে তো? গুড। এই কি বলছে? ইন ইজ ফার্স্ট স্প্লেন্ডার, ভ্যালি, রক অর হিল। তাহলে রক মানে কি আমরা বুঝে গেলাম, রকরি। ভ্যালি মানে আমরা জানি উপত্যকা, আর হিল মানে তো জানি কি, সমুদ্র নাকি? ও পাহাড়, আচ্ছা আচ্ছা, আমি জানতাম না, আমি ভাবতাম হিল মানে সমুদ্র হয়তো। দেখি বলছে, নেভার স আই নেভার ফেল্ট আ কাম সো ডিপ। আমি কোনোদিন, দেখো নেভারটা দেখো এটা পোয়েটিক ইউজ, কিন্তু ভিটাকে তুলে দিয়ে অ্যাপোস্ট্রফি দেওয়া হয়েছে। তো নেভার স আই নেভার ফেল্ট আ কাম সো ডিপ, আমি কোনোদিন দেখিনি বা আমি কোনোদিন অনুভবও করিনি এত গভীর এক শান্তি বা এত গভীর এক নিস্তব্ধতা। দ্য রিভার গ্লাইডেথ অ্যাট হিজ ওন সুইট উইল। রিভার বলতে কোন রিভারের কথা বলা হচ্ছে? রিভার টেমস, ঠিক আছে? রিভার টেমস, টেমস নদী, THAMES, রিভার টেমস, মনে থাকবে? টেমস নদী। গ্লাইডেথ, গ্লাইড করা মানে কি? ভেসে যায়। অ্যাট হিজ ওন সুইট উইল, তার নিজের ইচ্ছায়, তার স্বয়ং ইচ্ছায়। এবার দেখো এখানে হিজ কথাটা ইউজ করা হয়েছে কেন? পার্সনিফাই করা হয়েছে, বাট ওয়াই হি, ওয়াই নট শি? বলছি। এবার ঘটনাটা হচ্ছে এখানে একটা মাইথোলজির আমরা একটা ছোঁয়া পাচ্ছি, ঠিক আছে? তো পুরোনো দিনে বলা হতো নাকি এই টেমস নদী কোনো এক গড এখানে বাস করে, ঠিক আছে? গড, ঈশ্বরের বাস রয়েছে। তো তাকে বলা হতো ওল্ড ফাদার টেমস।
মনে থাকবে কি বলা হতো? ওল্ড ফাদার টেমস। ঠিক আছে, কি বলা হতো? ওল্ড ফাদার টেমস। তো দ্যাটস ওয়াই কি বলা হয়েছে? হিজ বলা হয়েছে। ঠিক আছে, এই কারণে হিজ বলা হয়েছে, হার বলা হয়নি। আর ডেফিনেটলি ফিগার অফ স্পিচ তো এখানে পার্সনিফিকেশন ইউজ করা হয়েছেই। বুঝতেছো? ডিয়ার গড মানে ও মাই গড, দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ। কোথাকার হাউসের কথা বলা হচ্ছে? কোথাকার হাউসের কথা বলা হচ্ছে? লন্ডনের মধ্যে যে সমস্ত বাড়িগুলো রয়েছে, সে বাড়িগুলো সব কি ঘুমোচ্ছে। আচ্ছা, বাড়িগুলো ঘুমোচ্ছে বলছে, এটাও তো পার্সনিফিকেশন। পার্সনিফিকেশন আগে আমি বোঝাচ্ছিলাম, পার্সনিফিকেশন মানে কি? কোনো নির্জীব বস্তু বা কোনো নোশন বা কোনো আইডিয়ার ওপর আমি যখন তাকে লিভিং বিং এর অ্যাট্রিবিউটস তার উপর আমি দিই। মানে তোমার পেন্সিলটা, ও জানতো? জানতো নয় তো? ওকে আমি বলছি, ওরে পেন্সিলটা তোকে বলছে আমায় কোনোদিন ব্যবহার করে নে রে, লেখ রে, বইটা বলছে ওরে আমাকে খোল রে, আমাকে পড় রে। স্যার এতেও চিমটি কেটে কেটে বলবেন? তো এটা কি বই কোনোদিন বলতে পারে? পেন্সিল কোনোদিন বলতে পারে? তো এটা হচ্ছে পার্সনিফাই করা। পার্সন মানে কি? পার্সন মানে কি? কোনো ব্যক্তি। তাহলে কোনো নির্জীব বস্তুকে আমি পার্সনিফাই করছি, মানে তার উপর ব্যক্তির গুণ আরোপ করছি। শুধুমাত্র পার্সনিফিকেশন কোনো জিনিসের ওপর ইউজ হয় না, ইভেন অ্যাবস্ট্রাক্ট নোশনসের ওপরেও পার্সনিফিকেশন অ্যাপ্লাই হয়। যেমন আমি যদি বলি হ্যাপিনেস, দেখেছো কোন আনন্দ? জীবনে কোনো মৃত্যু দেখেছো? লোককে মরতে দেখেছো? লোককে আনন্দিত হতে দেখেছো? মৃত্যু, আনন্দ, দুঃখ, ব্যথা, ব্যথা অনুভব করেছো, ব্যথা দেখেছো? তো এইগুলো হচ্ছে ইনঅ্যানিমেট, সরি, অ্যাবস্ট্রাক্ট নোশনস বলে এগুলোকে। তো এইগুলোকে আমি যখন পার্সনিফাই করি, সেটাও সেম ক্যাটাগরিতেই পড়ছে। যেমন আগে দিন একটা কবিতা উদাহরণ দিচ্ছিলাম না? কোন কবিতা দিচ্ছিলাম বলতো? সনেট নাম্বার 18, শেক্সপিয়ারের লেখা। ওখানে বলা আছে, ইভেন ডেথ শ্যাল নট ব্র্যাগ দাও ওয়ান্ডারস ইনিশিয়েট। ব্র্যাগ করা মানে হচ্ছে বড়াং করা। বলছে মৃত্যুও বড়াং করতে পারবে না যে সে তোমাকে নিজের ছায়ার মধ্যে নিয়েছে। তো মৃত্যু বড়াং করছিল তো ওখানে, এই কবিতার কথা বলছি না এটা। তো মৃত্যু বড়াং করছিল, মৃত্যু বড়াং করতে পারে? কিছু কাকিমার থাকে না, আমার মেয়ে এত পড়ে, এত পড়ে, কি যে বলবো। এটা হচ্ছে বড়াং করা। ঠিক আছে, তাহলে কি বলছে? ডিয়ার গড, দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ। আচ্ছা, কেন মনে হচ্ছে ঘুমোচ্ছে? ভোরবেলা সবাই ল্যাদ খাচ্ছে তোদের মতো। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল। এবং এই মাইটি হার্ট, সে মাইটি হার্ট কাকে বলছে এখানে? মাইটি হার্ট বলছে এখানে লন্ডন শহরটাকে। এখানে সিটি অফ লন্ডনকে বলা হচ্ছে অল, সরি, অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল। এবং এই মাইটি পাওয়ারফুল হার্টটা, ঠিক আছে, লাইং স্টিল। আচ্ছা, ইংল্যান্ডের হার্ট বলা হয় নাকি লন্ডনকে? তাই তো, ইংল্যান্ডের হার্ট বলা হয় লন্ডনকে, ওই জন্য বলা হচ্ছে মাইটি হার্ট। তাই তো, ইজ লাইং স্টিল, এখনো শুয়ে রয়েছে। কেন? কারণ এখনো পর্যন্ত কোনো কার্যকলাপ আরম্ভ হয়নি। বুঝতে পারলাম কবিতাটা মানে?